অ্যামাজন রিভারের শেষের দিকের একটা বিশাল পাহাড়, সেই পাহাড় ঘেঁষে বিশাল এক হলুদ রঙের দেবদারু গাছ বিস্তীর্ণ অবস্থায় চারিদিকে ছড়িয়ে আছে। তার সামনে দাঁড়িয়ে আছে বীরবল এবং তার সৈন্য সামন্ত। এখানে কোনো একটা জায়গায় সেই দর্পি প্রোডাকশন হাউস হওয়ার কথা, যেটা সেই সর্দার এবং ইকবাল দুজনেই বলেছিল এখানে আশেপাশে কোথাও একটা জায়গায় আছে, আর এখানে খুঁজলেই নিশ্চয়ই সেই দর্পি আটক করা যাবে এবং সমস্ত দর্পি প্রোডাকশন হাউস ধ্বংস করা যাবে। তারা আশেপাশে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও যেন খুঁজে পাচ্ছে না। চারিদিকে শুধুমাত্র ঘন গাছ আর পাহাড় উপত্যকা এইসব। তবে দেবদারু গাছের গোড়ায় তারা দাঁড়িয়ে আছে, কোনোভাবেই ভেতরে যাওয়ার সুড়ঙ্গ খুঁজে পাচ্ছে না। যদি এত ইজি হতো তাহলে তো যেতেই পারত, কিন্তু এই ইকবাল শালার বেটা এত কিছু একা কিভাবে করলো? নিশ্চয়ই এর অন্য কোনো ক্ষমতা আছে, না হলে আমাদের মধ্যে এমনটা নেই কেন? এগুলো ভাবতে ভাবতেই হঠাৎ করেই বীরবল একটা গর্তের মধ্যে পড়ে গেল। তারপর সে নিচের দিকে যেতেই লাগলো। নিচের দিকে যতই যাচ্ছে ততই সে গভীরে কুয়ার মধ্যে পড়ে যাচ্ছে। এত বড় গর্ত যে সে অনেকক্ষণ ধরে পড়তে লাগলো। চারিপাশের সমস্ত রক্ষীজিনরা বীরবলকে না দেখতে পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি করতে লাগলো, কারণ হঠাৎ করে বীরবল উধাও হয়ে গিয়েছে আর চারিপাশে কোথাও তাদেরকে দেখা যাচ্ছে না। তারপর একটা জিন দেখলো একটা সুড়ঙ্গ দেখা গিয়েছে, তার মানে তাদের বস নিশ্চয়ই এই সুড়ঙ্গ দিয়ে চলে গিয়েছে। আশেপাশে তারা অনেকগুলো সুড়ঙ্গ দেখতে পেল। পুরো দেবদারু গাছের চারপাশে ঘিরে 7টা সুড়ঙ্গ রয়েছে এবং সেই 7টা সুড়ঙ্গই নিচে একদম আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছে। বীরবল নিজেকে সামলে যখন হাওয়ায় ভাসছিল তখন সে লক্ষ্য করল চারিদিকে শুধুমাত্র নীল এবং সবুজ রঙের আভা জ্বলছে। বীরবল চারিদিকে তাকাতেই তার আক্কেলগুড়ুম অবস্থা হয়ে গেল, কারণ হচ্ছে চারিদিকে শুধু একটার দুটো নয়, অসংখ্য জিনেদের স্লিপিং চেম্বার রয়েছে। আর সে যে সুড়ঙ্গ দিয়ে এসেছে সেই সুড়ঙ্গটা একদম তাকে পাতালপুরীর সেই স্লিপিং চেম্বারগুলোতে নিয়ে এসেছে, যেখানে কিনা দর্পিগুলো ঘুমাচ্ছে। বীরবল চারিদিকে তাকিয়ে ভীষণ রকমের অবাক হলো। সে আস্তে করে একটা স্লিপিং চেম্বারের কাছে গেল, গিয়ে দেখতে পেল একজন দর্পি তার ভেতরে ঘুমাচ্ছে। একজন দর্পির মোট 6টা হাত হয় এবং 4টা পা থাকে এবং ডেলিভারি করার জন্য অনেকগুলো অর্গান থাকে। একজন দর্পি চাইলে একই মাসের মধ্যে 1000টা জিনের সন্তানের জন্ম দিতে পারে। এই জন্যই হয়তো এদেরকে সংরক্ষিত করে এখানে এরকমভাবে লিকুইড ওয়াটার এবং দেবদারু গাছের সঙ্গে রাখা হয়েছে স্লিপিং চেম্বারের মধ্যে। সবাই খুব আরামে ঘুমাচ্ছে। বীরবল চিন্তা করলো এইখান থেকে যদি সে সমস্ত স্লিপিং চেম্বারগুলোকে ধ্বংস করে ফেলতে পারে তাহলে হয়তো তাদের শত্রুরা আর কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না। আর যদি এমন হয় এই দর্পিগুলোকে এইখান থেকে নিয়ে যেতে পারে বা এখান থেকে যদি নিয়ে গিয়ে তাদের ওইখানে প্রোডাকশন হাউস তৈরি করে তাহলে কেমন হয়? তাদের ওইখানে বেশ কিছু দর্পি অলরেডি আছে, কারণ হচ্ছে এইখান থেকে যেসব দর্পিকে আটক করা হয়েছিল সেই মহাযুদ্ধের সময়ে সেই দর্পিগুলোকে এখন সেখানে কাজে লাগানো হচ্ছে। খানিক্ষণ বাদে বীরবল যখন সেই স্লিপিং চেম্বারে হাত লাগালো সাথে সাথেই চারপাশে কেমন যেন একটা অ্যালার্ম বেজে উঠল এবং শত শত জিন তাকে ঘিরে ফেলল। তারপর বীরবল সেসব জিনকে প্রতিহত করতে লাগলো, কারণ হচ্ছে এইখানে নাফ এত কষ্ট করে এগুলো খুঁজেছে এবং সেগুলোকে নিশ্চয়ই পাহারা দিয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই সেসব জিনকে বীরবল একদম হত্যা করে ফেলল, কারণ বীরবলের কাছে সেসব জিন কোনো ব্যাপারই না। শত শত কেন লাখ লাখ জিন বীরবলকে জমাতে পারবে না। বীরবল তখন জোরে জোরে হাসতে লাগলো এবং বলল, আমার সঙ্গে তোরা পারবি না, এগুলোকে আমরা নিয়ে যাব। কিছুক্ষণ বাদে বীরবলের সৈন্যদলের কিছু জিন এসে বলল কি যে, উস্তাদ আপনি এখানে? বীরবল তখন বলল, এগুলোকে এখান থেকে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, এগুলোকে আমাদের রাজ্যে নিয়ে যেতে হবে। তারপর সে একটা অট্ট হাসি দিল আর বলতে লাগলো, সম্রাট সুলেমান আমার এই কর্মকাণ্ডে নিশ্চয়ই খুশি হবেন, কারণ সমস্ত দর্পিগুলোকে আমি নিয়ে আমাদের রাজ্যে ফিরে যাব। সমস্ত জিনেদের র্যালি শেষ করে ক্যান্টিলিহা বাসায় এসে সবেমাত্র শুয়েছে, সাথে নাফ এবং মেফো আছে। খানিক্ষণ বাদে দুজন জিন এসে তাদেরকে জানালো, ওস্তাদ সর্বনাশ হয়ে গিয়েছে। নাফ তখন বলল, কি হয়েছে? মেফো খুব অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, কি সমস্যা বলো। তখন সেই রক্ষী জিনটা বলল কি যে, আমাদের দর্পি স্টেশনে বীরবল হামলা করেছে, ওরা সেখানের সমস্ত কিছু ধ্বংস করে ফেলবে আর ওরা ওইখান থেকে দর্পিগুলোকে নিয়ে যাওয়ার চিন্তা করছে।
আপনারা দ্রুত ওইখান থেকে ওদেরকে আটকান, না হলে সর্বনাশ হয়ে যাবে। নাফ তখনই বলল কি যে এত বড় সাহস, আমার এলাকায় এসে আমার দর্পি স্টেশন থেকে দর্পি নিয়ে যাবে, এত বড় সাহস ওদের, দ্বারা এখনই খতম করছি। তারপর মেফো এবং নাফ কিছু সৈন্যবহর নিয়ে ওই দিকে যাওয়া শুরু করলো। রাত তখন 12:30টার একটু বেশি হবে। ইউসুফ তার ঘরের বারান্দায় বসে আছে। সে মায়ের কথা কিছুতেই ভুলতে পারছে না। মায়া তাকে আজকে তার সঙ্গে যেতে বলেছিল, কিন্তু সে যেতে পারেনি। কারণ হচ্ছে আজকে হানিফা এবং সালমান এসেছিল। তারা এসে ইউসুফকে আরো বেশ কিছু জিনিস শিখিয়ে দিয়েছে। হানিফা এবং সালমান বেশ কিছুদিন ধরে হয়েছে ইউসুফের কাছে আসে না। অনেক দিন, শুধুমাত্র 1-2 মাস না, প্রায় 5-6 মাস হয়ে গিয়েছে আসে না। তবে সালমানের সঙ্গে ইউসুফ মাঝে মধ্যেই দেখা করে। তবে ইউসুফ যদি আজকে মায়ের সঙ্গে যেত তাহলে কতই না ভালো হতো। তারা সেখানে সুন্দরভাবে কিছু সময় কাটাতে পারত। ইউসুফ যখন মনে মনে চিন্তা করলো, এখন যদি সেখানে যাই তাহলে বিষয়টা কেমন হয়, এখন আমি যাব। টগর তাকে বারবার নিষেধ করলো, না না, এখন যেতে হবে না, এখন গেলে আপনি নিশ্চিত ধরা খাবেন, আর এখন আপনাকে আমি যেতে দিব না। কিন্তু টগরের কথা কে শোনে? ইউসুফ বলল যে তাড়াতাড়ি চলো, আমাকে এখনই যেতে হবে, কারণ মায়াকে আমার দেখতে ইচ্ছে করছে, আমি দেখেই চলে আসবো। টগর বেচারা আর কি বা করবে। তারপর টগর আসমানে উড়াল দিল সেই দক্ষিণের রাজদরবারের দিকে, একদম পৃথিবীর মাঝ বরাবর পড়েছে। সুইজারল্যান্ডের উপত্যকা ভ্যালির কোনো একটা জায়গায় সেই রাজদরবারটা পড়েছে, যেখানে কিনা কোলুলুস রাজ্যের সবাই বসবাস করে। এটাই যেন স্বর্গভূমি, আর এই স্বর্গভূমিতেই ইউসুফ এখন যাচ্ছে। ইউসুফ আসমানে ভাসছে। খানিকটা দূরে যাবার পরেই ইউসুফ দেখতে পেল একটা ঘাঁটি বসে আছে। সেই ঘাঁটিতে বেশ কিছু জিন বসে আছে। তবে ইউসুফ সেটা বুঝতে পারল না যে তারা জিন নাকি অন্য কিছু। তবে ইউসুফ খুবই সহজেই তাদেরকে ধোঁকা দিয়ে সেই বর্ডার পেরিয়ে ভেতরে ঢুকে গেল। ইউসুফ সাধারণত মাটিতে মানুষের সঙ্গে বসবাস করে, কিন্তু যখন আসমানে ওঠে তখন সে তার দৈব শক্তি দিয়ে জিনেদেরকে টেক্কা দিতে পারে। আর এরা যে জিন ইউসুফ সেটা একদমই জানে না। ভারতের আসাম রাজ্যের ওপর দিয়ে ইউসুফ উড়ে যাচ্ছে। এটাই হচ্ছে এদের বর্ডার শুরু হয়েছে, আর এখান থেকে ওই পাশ ফিরে এবং ঘুরে এসে পৃথিবীর অপর প্রান্তে বর্ডার শেষ হয়েছে। ইউসুফ তাদেরকে চকমা দিয়ে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখতে পেল এ যেন অন্যরকম এক নৈসর্গিক বদ্ধভূমি। ইউসুফ যে পাহাড়টার উপর দিয়ে উড়ে যাচ্ছে এটা হচ্ছে হিমালয় পর্বতের একটা জায়গা। খানিকক্ষণ বাদে সে যখন সেই জায়গা পেরিয়ে আরেকটু সামনে গেল, সে দেখতে পেল সেটা হচ্ছে কাশ্মীর, যেটাকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয়। ইউসুফ সেটা দেখে মানে একদম অবাক হয়ে গেল। এত রাত্রেবেলা এত চমৎকার দেখতে এত নৈসর্গিক বনভূমি, ইউসুফের মাথা নষ্ট হয়ে গেল। ইউসুফ এর আগে এখানে কোনোদিন আসেনি, আর এসব রাজ্যের মধ্যেও কোনোদিন ঢোকেনি। ইউসুফ যে টেরিটরিতে থাকে সেখানেও এর থেকে সুন্দর সুন্দর বদ্ধভূমি বনভূমি আছে, কিন্তু এই জায়গাটা ইউসুফ খুব পছন্দ করেছে। ভেবেছে এরপরে আবার সে এখানে আসবে। খানিকটা দূরে যাবার পরে সে যখন নেপালের পাহাড়গুলো পার হচ্ছিল তখন সে দেখতে পেল সেখানে আরো সুন্দর সুন্দর পাহাড় এবং বদ্ধভূমি আছে। ইউসুফ এর আগে তার নিজের টেরিটরির আশেপাশের ছাড়া কোথাও যায়নি। সে যে অঞ্চলটাতে থাকে সেই অঞ্চলের আশেপাশটা দেখেছে, কিন্তু এর বাহিরে সে কোথাও যায়নি। এই প্রথম সে তার বাহিরে মানে তার দুনিয়ার বাহিরে কোথাও একটা জায়গায় যাচ্ছে, সেটাও তার ভালোবাসার জন্য। ইউসুফ যতই দেখছে শুধুমাত্র পাহাড়ি উপত্যকা এবং নানান ধরনের বনভূমি, সমুদ্র এসবই দেখছে। খানিকটা দূরে যাবার পরেই ইউসুফ দেখতে পেল বিশাল এক সমুদ্র। সেই সমুদ্র পার হতে হবে এখন ইউসুফকে। সমুদ্র পার হবার আগে ইউসুফ সেখানে দাঁড়ালো, কারণ এই সমুদ্র পার হতে টগরকে অনেকটা পথ পাড়ি দিতে হবে। সেহেতু টগরকে একটু পানি এবং খাবার খাইয়ে নিতে হবে। টগর এবং ইউসুফ একটা গাছের নিচে বসে আছে। এত দ্রুত এত দূরের রাস্তা কিভাবে পাড়ি দিবে সেটাই সে ভাবছে, কারণ রাতের মধ্যে গিয়ে আবার তাকে ফিরে আসতে হবে। তখন রাত প্রায় 1টা হবে। আধা ঘন্টা পেরিয়ে গিয়েছে শুধুমাত্র এই অর্ধেক পথ আসতে। ইউসুফ টগরকে নিয়ে আবার রওনা দিল। অর্ধেক মাঝপথে যাবার পরে মানে সমুদ্রের মাঝে যাওয়ার পরে ইউসুফ দেখতে পেল নিচে কিছু সৈন্য বহর তার দিকে তাকিয়ে আছে। তাদেরকে নিশ্চয়ই দেখে ফেলেছে। ইউসুফ আরো উপরে উড়াল দিল এবং মেঘের ভেতরে হারিয়ে গেল। খানিকক্ষণ বাদে তারা ইউসুফের পিছু নেওয়া ছেড়ে দিল, কারণ হচ্ছে তারা ভেবেছে হয়তো এটা সাধারণ কোনো পাখি হবে যেটা আসমানে উড়ে অন্য কোথাও চলে গিয়েছে। কিন্তু তার উপর যে একটা মানুষ বসে আছে এইসব জিনেদের ক্ষণ কোনো পাত্তা ছিল না।
তাতে ইউসুফ সমস্ত দেশগুলো পেরিয়ে চলে আসলো সেই রাজ্যের বর্ডারে। রাজ্য শুরু হওয়ার প্রায় 10-15 মাইল আগে থেকেই চারিপাশে 3 লেয়ারের বর্ডার দেওয়া। এই বর্ডার পেরিয়ে ভেতরে প্রবেশ করা ইউসুফের জন্য খানিকটা কষ্টকর হবে। তবে ইউসুফ যদি ধরা পড়েই যায় তাহলে সমস্যা কি? ইউসুফের কাছে তো মায়ার দেয়া লকেট আছেই, এটা দেখালেই নিশ্চয়ই ছেড়ে দেবে। ইউসুফের মুখে লম্বা একটা কাপড় টানা এবং তার মাথায় একটা পাগড়ি মতো পড়া। ইউসুফকে ভালো মতো চেনাও যাচ্ছে না। সে খানিকক্ষণ বাদে সেই বর্ডারের কাছে পৌঁছে গেল। আর ইউসুফ ভাবল আজকে সে এখান থেকে যাবে না। এতটা পথ পেরিয়ে নিশ্চয়ই যেহেতু এসেছে, রাজকুমারীর সঙ্গে আজকে দেখা করে তারপর এখানে থাকবে। তারপর কালকে রাজকুমারীর সঙ্গে আবার দেখা করে এখান থেকে চলে যাবে। ইউসুফ এখানে আসার পরে বুঝতে পেরেছে যে এই এলাকার নিশ্চয়ই কোনো বড় রাজকুমারী হবে। কারণ হচ্ছে কি, ইউসুফ মেয়েটার ছবি কয়েকটা জায়গায় দেখতে পেয়েছে এবং সেখানে রাজকুমারী লেখা ছিল। এটা দেখে ইউসুফের মাথা ঘুরে গেল। কারণ হচ্ছে ইউসুফ মায়াকে সাধারণ একটা মেয়ে ভেবেছে। তবে ইউসুফ কোন জায়গায় চলে এসেছে? সে যখন প্রথম বর্ডার পার হলো, কারণ জিনারা কেমন যেন তাকে দেখতে পাচ্ছে না। ইউসুফ সেকেন্ডের মধ্যে সেখান থেকে কিভাবে চলে যাচ্ছে ইউসুফ নিজেও বুঝতে পারছে না। ইউসুফের কি তাহলে এটাও দৈব শক্তির মধ্যে পড়ে যে জিনেরা তাকে দেখতে পাচ্ছে না আর সে খুব দ্রুত গতিতে এখান থেকে চলে যাচ্ছে? তবে ইউসুফ যে উড়তে উড়তে একটা জিনের রাজ্যে চলে এসেছে, এটা যে ক্যান্টেলিয়া রাজ্য, ইউসুফ সেটা মোটেই টের পায়নি। আর সে কোনোদিন তো এসব বিষয় সম্পর্কে ভাবেইনি, টের পাবে কিভাবে? ইউসুফ আবার সেকেন্ড লেয়ার পেরিয়ে ফার্স্ট লেয়ারের কাছে চলে আসলো। এই লেয়ার পেরোলেই সামনে রংমহল এবং সামনে বিশাল সেই কুরুলুস ভবন, যে ভবনের মধ্যে তার বাবা বন্দী, যে ভবনের মধ্যে একটা সময়ে অনেক যুদ্ধ হয়েছিল এবং বর্তমানে এটার রাজা হচ্ছে সম্রাট সলেমান। ইউসুফ ভুল করে রংমহলে না গিয়ে সরাসরি সেই ভবনের মধ্যে ল্যান্ড করলো। তখন রাত বেশ গভীর, একদম জ্যোৎস্না ঢলে পড়েছে কোণার দিকে। আশেপাশে অসংখ্য রক্ষীরা আছে। সমস্ত রক্ষীদেরকে পাত্তা না দিয়ে ইউসুফ কেমন যেন ভেতরে ঢুকে গেল। আর ইউসুফ নিশ্চয়ই ভুল করেই এই বিল্ডিংয়ে ঢুকেছে। তার যাওয়ার কথা ছিল রংমহলে, কিন্তু মায়া তাকে যেভাবে বলেছে, মায়ার কথা শুনে সে সেভাবেই এসেছে। তাকে রংমহলের কথা তো মায়া কখনোই বলেনি। আর রংমহল এখান থেকে আধা কিলোমিটার দক্ষিণে রয়েছে, একটা পাহাড়ি উপত্যকার মধ্যে। রংমহলে যেতে হবে। খানিকক্ষণ বাদে টগর ইউসুফকে মেন মহলের উপর নামিয়ে দিয়ে তারপর সে একটা নিরাপদ জায়গায় চলে গেল। ইউসুফকে টগর বলল কি যে, তুমি এখানে থাকো, আমি একটা নিরাপদ জায়গায় যাচ্ছি। ইশারা দিয়ে বলে এসে উড়ে চলে গেল। আর ইউসুফ ভেতরে প্রবেশ করলো। ভেতরে যাওয়ার পরে দেখলো চারিদিকে শুধুমাত্র রক্ষী আর চক্ষী। এত পরিমাণ রক্ষী যে ইউসুফ বারবার পালাচ্ছে আর একটু লুকাচ্ছে। এরকম ভাবেই ইউসুফ অনেকটা ভেতরে গেল, কিন্তু চারিপাশে সে কোথাও খুঁজে পেল না, কাউকেই খুঁজে পেল না। কিন্তু মায়া কোথায়? মায়াকে তো সে কোথাও দেখতে পাচ্ছে না। আর এত রাত্রেবেলা এখানকার কেউই জেগে নেই, প্রায় অর্ধেক রাজ্য এখানকার ঘুমাচ্ছে। ইউসুফ কোথাও মায়াকে খুঁজে পাচ্ছে না। খানিকক্ষণ বাদে মায়ার ঘুম ভেঙে গেল, কারণ টগর জোরে শব্দ করে উঠেছে। টগর খানিকক্ষণ বাদে মায়ার সেই বিল্ডিংয়ের উপর ল্যান্ড করলো, কারণ টগর ওইখানেই নিরাপদ স্থান ভেবে ল্যান্ড করেছে। সেখানে ল্যান্ড করার পরে টগর দেখতে পেল যে রাজকুমারী ভেতরে ঘুমাচ্ছে। তার মানে ইউসুফকে এসে ভুল বিল্ডিংয়ে দিয়ে এসেছে। টগর আবার আকাশে উড়াল দিল, তারপর লুকিয়ে এসে বিল্ডিংয়ের ছাদের উপর গিয়ে জোরে একটা শব্দ করলো। ইউসুফ বুঝতে পারলো যে টগর উপর থেকে তাকে ডাকছে। তারপর ইউসুফ উপরে উঠতেই যাবে, ঠিক তখনই দুজন জিন তার সামনে এসে দাঁড়ালো। তারা দেখে বলল কি যে, এই আপনি কে, আর আপনি এখানে কি করছেন? ইউসুফ সঙ্গে সঙ্গেই সেই দুটো জিনকে এমন জোরে কষে থাপ্পড় দিল যে দুটো জিন সেখানেই একদম বয়রা হয়ে গেল এবং মাটিতে লুটিয়ে পড়ল। ইউসুফ এর আগে কোনোদিন কাউকে এইভাবে মারেনি। মেরে তাদের খুবই খারাপ লাগছে, কারণ সে দুটো লোক ইউসুফকে হামলা করতে গিয়েছিল। ইউসুফ শুধুমাত্র টোকা দিয়েছে একটু, তাতেই এই জিন দুটোর এই অবস্থা। ইউসুফ তাদেরকে বলল কি যে, আপনাদের কিছু হয়নি তো? আমি খুবই সরি, আমি আসলে মারতে চাইনি, প্লিজ আমাকে মাফ করে দিবেন। আর আমি এখানকার মেহমান, বুঝছেন, আপনারা দয়া করে ভুল বুঝবেন না। তারপর তারা সেখানেই অজ্ঞান হয়ে গেল। ইউসুফ সঙ্গে সঙ্গে টগরের পিঠে চড়ে বলল কি যে, কিরে টগর, ডাকলি কিসের জন্য? টগর তখন দেখিয়ে দিল আসল মহল ওইটা, আমরা ভুল মহলে চলে এসেছিলাম। তারপর আসল মহলের সেই ছাদের পর রংমহলের ছাদে ইউসুফ নিচে নামলো। নিচে নেমে পা টিপে টিপে নিচে যেতে লাগলো রাজকুমারীর ঘর খোঁজার জন্য। এই পুরো মহলটাই রাজকুমারীর, এখানে কোনো পুরুষ মানুষের আনাগোনা নেই। শুধুমাত্র বাহিরে কিছু রক্ষীরা আছে যারা কিনা রাজকুমারীর এই রাজমহল পাহারা দেয়। কিন্তু এগুলো পেরিয়ে ইউসুফ কিভাবেই বা ভেতরে চলে আসছে
সেটাই ইউসুফ নিজেও বুঝতে পারছে না। তারপর খানিকটা দূরে যাওয়ার পরে ইউসুফের সামনে একটা আয়না পড়ল। ইউসুফ দেখতে পেল সেই আয়নার মধ্যে তার নিজেকে দেখা যাচ্ছে না। ইউসুফ এটা দেখে ভীষণ রকমের ভয়ে পিছিয়ে গেল, কারণ হচ্ছে আয়নার মধ্যে নিজেকে দেখা যাবে না কিসের জন্য। ইউসুফ যখনই আবার নিজেকে আয়নার ভিতরে দেখে হাত নাড়ালো, কোনোভাবেই ইউসুফকে সেই আয়নার মধ্যে দেখা যাচ্ছে না। তার মানে এতক্ষণ ইউসুফ এত নিরাপদে এসেছে এই জন্যই যে তাকে কোথাও দেখা যাচ্ছে না। কিন্তু ইউসুফ অদৃশ্য হলো কিভাবে, এরকম ভ্যানিশ? ইউসুফ নিজেও কিছু বুঝতে পারছে না। তারপর ইউসুফ খানিকটা দূরে গিয়ে দেখল কি যে রাজকুমারী একটা ঘরের মধ্যে ঘুমাচ্ছে। ঘরের দরজা হালকা করে খোলা এবং ঘরের মধ্যে থেকে একটা আলো বের হচ্ছে। ইউসুফ সেই আলোটা দেখতেই দেখল যে সুন্দর এবং কাচের মতো স্বচ্ছ একটা চেহারা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিন্তু মেয়েটা ঘুমাচ্ছে। মেয়েটা আর কেউ নয়, মেয়েটা হচ্ছে তার প্রাণপ্রিয় মায়া। মায়া রাত্রের বেলা এত শুভ্রতা এবং মায়া ছড়ায় যেন তার চেহারা ইউসুফের দিকেই তাকিয়ে আছে। এত স্বচ্ছ, এত নির্মল এবং এত চমৎকার দেখতে। ইউসুফ মায়াকে দেখে যেন নিজের মধ্যেই আর থাকলো না। এত সুন্দর স্বচ্ছ চেহারা আর এত চমৎকার দেখে ইউসুফের প্রাণী যেন বেরিয়ে যেতে লাগলো। ইউসুফ মায়ের কাছে বসে পড়ল। সে মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতেই তার কপালে একটা চুমু খেলো। খানিকক্ষণ বাদে ইউসুফ মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর তার চোখের দিকে তাকিয়ে আছে। ইউসুফের খুবই লোভ হলো মায়ের ঠোঁটে ঠোঁট রাখার জন্য। ঠিক যখনই মায়ের ঠোঁটে ঠোঁট রাখতে যাবে, মায়া ঘুম থেকে লাফ দিয়ে উঠে পড়ল এবং আশেপাশে কাউকে অনুভব করল, কারণ মায়া বুঝতে পারছে যে আশেপাশে কেউ একজন আছে। ইউসুফ সঙ্গে সঙ্গেই পেছনে সরে গেল, সরে পর্দার আড়ালে লুকিয়ে পড়ল। মায়া কি ইউসুফকে দেখতে পাচ্ছে নাকি দেখতে পাচ্ছে না, তবুও রিস্ক নেওয়া যাবে না, কারণ হচ্ছে এখানে যে ও এসেছে এটা জানতে দেওয়া যাবে না। কালকে মায়া গিয়ে ওকে নিয়ে আসবে, এমনটাই ইউসুফ ভেবেছে। কিন্তু মায়া ইউসুফকে দেখতে পাচ্ছে না। আসলেই ইউসুফ তার পাশেই দাঁড়িয়েছিল, মায়া তাকে দেখতে পায়নি। তার মানে কি ইউসুফের এটা নতুন কোনো শক্তি যে সে চাইলেই ইচ্ছা করলেই ভ্যানিশ হতে পারে। তারপর মায়া ইউসুফকে খুঁজতে লাগলো, কারণ ইউসুফের গায়ের ঘ্রাণ সে পাচ্ছিল। মায়া তখন বলতে লাগলো, ও আমার ইউসুফ, তুমি কোথায়? আমি কেন আমার নিজের ঘরে তোমার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি? আমি কেন তোমার গায়ের সুঘ্রাণ পাচ্ছি? তোমাকে ছাড়া যে আমার বিন্দুমাত্র ভালো লাগে না। তুমি কখন আসবে আমার কাছে? ইউসুফ তখন বুঝতে পারল যে মায়া নিশ্চয়ই তাকে ভালোবাসে এবং তাকে খুবই পছন্দ করে, কারণ প্রেমিকার মুখ থেকে এমন কথা শুনতে পাওয়াও ভাগ্যের ব্যাপার। মায়া আশেপাশে খুঁজতে লাগলো এবং বলল, আমার ইউসুফ, তুমি নিশ্চয়ই আমার আশেপাশে কোথাও আছো। আমি তোমাকে অনুভব করতে পারছি। তুমি কোথায়? তুমি কি আসলেই আছো? যদি থাকো তাহলে আমার ডাকে সাড়া দাও। মায়ের এই কথা শুনে ইউসুফ ভাবছিল নিশ্চয়ই ওকে সাড়া দিবে এবং ওর সঙ্গে কথা বলবে, কিন্তু না, এখন যদি ওর সঙ্গে কথা বলি তাহলে আর বাড়ি ফেরা হবে না, ওকে এখানেই থাকতে হবে। আর কি করব? ওর সঙ্গে কি দেখা করব? খানিক্ষণ বাদে মায়া ঘুরে ফিরে এসে আবার শুয়ে পড়ল। তারপর ইউসুফকে ডাকতে ডাকতে খানিক্ষণ বাদে ঘুমিয়ে পড়ল। ইউসুফ মায়ের পাশে বসে মায়াকে দেখছে। ইউসুফের জন্য এখান থেকে যেতে ইচ্ছে হচ্ছে না। টগর তাকে বলল কি যে তাড়াতাড়ি এখান থেকে চলুন, না হলে এখান থেকে কিন্তু আর বের হতে পারবো না। ইউসুফ তখন বলল, না না, এখন না, আমরা সকালে যাব, ঠিক আছে? ইউসুফ সারা রাত ভরে তাকে দেখতে লাগলো। টগর তাকে বারবার বলতে লাগলো, এখান থেকে চলুন, সকাল হলে বিপদ হয়ে যাবে। তারপর ইউসুফ তার কথা কোনোভাবেই শুনল না। তখন প্রায় সকাল হয়ে এসেছে, বাহিরে পাখির আওয়াজ শোনা যাচ্ছে। ইউসুফ কখনই মায়ের হাত ধরে পাশেই ঘুমিয়ে পড়েছে সেটাই সে বুঝতে পারল না। খানিকক্ষণ বাদে ইউসুফ ঘুম থেকে উঠে পড়ল, উঠে মায়ের রুম থেকে বাহিরে গেল। মায়ের রুম থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই একজন দাসীর সঙ্গে ইউসুফের দেখা হয়ে গেল। দাসীটা ইউসুফকে দেখে সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে উঠল এবং সেখানে বলল কি যে এখানে কে কিভাবে ঢুকেছে, এখানে এই ছেলেটা কিভাবে ঢুকেছে? এটা বলার পরেই দুজন রক্ষী দৌড়ে আসলো। মায়েরও ঘুম ভেঙে গেল, বাইরে একটা অন্যরকম শোরগোল পেকে গেল। ততক্ষণে ইউসুফ ওইখান থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু ইউসুফকে এখন আর দেখা যাচ্ছে না। কিসের জন্য? ইউসুফ কি এখন অদৃশ্য না? ইউসুফ অনেক চেষ্টা করেও নিজেকে অদৃশ্য করতে পারছে না। ইউসুফ এখন অদৃশ্য হতে পারছে না কারণ সূর্য উঠে গিয়েছে। ইউসুফ সেটা বুঝতে পারল। সে একটা কোনায় গিয়ে আড়ালে লুকিয়ে পড়ল। আর টগরকে তো সে নিরাপদ স্থানে থাকতে বলেছে, যেখান থেকে সে সিগন্যাল দেওয়া পর্যন্ত বের হবে না। সঙ্গে সঙ্গে এই মায়া বাইরে এসে বলল, কি হয়েছে? এখানে এত শোরগোল কিসের? তখন সেই দাসী বলল কি যে এখানে একজন মানুষ এসেছিল
এবং সে এভাবে হাঁটাচলা করছিল দিক দিয়ে। তাকে দেখেই আমি চিৎকার দিয়ে ভয় পেয়ে যাই। আর রক্ষীরা তখন এসে তাকে খোঁজাখুঁজি করছে। মায়া তখন বুঝতে পারল এ আর কেউ নয়, এ নিশ্চয়ই তার ইউসুফ। কারণ এত বড় দুঃসাহসিকতা ইউসুফের ছাড়া আর কারো নেই যে রংমহলে এসে ফিরে যাবে। নিশ্চয়ই ইউসুফ এসেছিল। মায়া তাহলে গতরাতে ভুল কোনো সুবাস পায়নি। সে ইউসুফের গায়েরই ঘ্রাণ পেয়েছে এবং ইউসুফ যে তার আশেপাশে ছিল সেটা সে বুঝতে পেরেছে। মায়া সঙ্গে সঙ্গেই পুরো বিল্ডিং জুড়ে ইউসুফকে খুঁজতে লাগলো এবং বলল, ইউসুফ তুমি কোথায়? তোমাকে আমার খুবই প্রয়োজন, তোমাকে আমি খুব মিস করছি। ইউসুফ তুমি কোথায়? ইউসুফকে আজকে মায়ার আনতে যাবার কথা, কিন্তু ইউসুফ এখানেই আছে মায়া সেটা বিশ্বাস করে। ইউসুফের সমস্যা হচ্ছে ইউসুফ এখন চাইলেই এই রাজ্য থেকে বের হতে পারবে না, কারণ রাত পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। আর টগরও চাইলে এখন বের হতে পারবে না। যদি বের হয় তাহলে নিশ্চিত রূপে ধরা খেয়ে যাবে। তবে ইউসুফের হাতে আরেকটা উপায় আছে। সে যদি সরাসরি রাজকুমারীর আত্মীয়তা গ্রহণ করে তাহলে হয়তো কোনো সমস্যা হবে না। কিন্তু ইউসুফ রাজকুমারীর সঙ্গেই আসতে চায়, একা একা আসতে চায় না। যার কারণে ইউসুফ আজকে রাতের জন্য অপেক্ষা করছে। রাত হলেই সে এখান থেকে আবার তার নিজের বাড়িতে ফিরে যাবে। তারপর সে মায়ার সঙ্গে পরের দিন আসবে, এটাই সে ভেবে রেখেছে। আর মায়াকে সে আজকেও দেখবে বলে ভেবে রেখেছে। যার কারণে সে ওইখানকার একজন রক্ষী জিনকে মেরে তার কাপড় চোপড় পরে রেখেছে। কারণ হচ্ছে এখানে ভেষ বদল করে থাকতে হবে। সে আগের মতোই তার মাথায় পাগড়ি এবং সাথে করে তার মাথায় একটা নাকাব বেঁধে রেখেছে। ইউসুফ সেখান থেকে বেরিয়ে একটা বাজারের মধ্যে গেল। বাজারের মধ্যে নানান ধরনের চাকু, ছুরি, খাবার এবং অদ্ভুত অদ্ভুত সব পোশাকের মেলা বসেছে। এখানকার বাজারগুলো নাকি এরকমই। চারিপাশের ঘরগুলোও খুবই অদ্ভুত, তার নিজের গ্রামের মতো ঘর নয়। চারিপাশে কংক্রিট দিয়ে তৈরি করা এক ধরনের অদ্ভুত রকমের ইমারত এবং বাজারগুলো দেখতে আজব রকমের। এখানের মসলিন তাঁত কাপড়গুলো খুবই অদ্ভুত। ইউসুফ হাত লাগালো। একজন মানুষের সঙ্গে ইউসুফ কথা বলতে লাগলো। ইউসুফের ভাষা সেই লোকগুলো বুঝতে পারছিল না। তার মানে ইউসুফকে এখানে একদম চুপ থাকতে হবে, না হলে যদি বুঝে ফেলে যে ইউসুফ বাইরের কোথাও থেকে এসেছে তাহলে ইউসুফ ধরা খেয়ে যাবার চান্সেস আছে। ইউসুফ খানিকটা সামনে এগিয়ে গেল। তারপর সেখানে চিৎকার চেঁচামেচি শুরু হলো এবং দূর থেকে ঢেরা পিটিয়ে বলা হচ্ছে যে সম্রাট সুলেমান আসছে বাজারে, সবাই সাবধান, সবাই তার নিজের নিজের অবস্থানে অবস্থান করো, কেউ কোনো চালাকি করার চেষ্টা করবে না, সমস্ত ব্যবসায়ীরা তাদের দ্রব্য নিয়ে সামনে বসো, আমাদের সম্রাট এসে সেগুলো কিনে নিবে। ইউসুফ তখন সেই লেবাস পরিহিত অবস্থায় একটা সাইডে সরে গেল। আর সে যে রক্ষী জিনেদের কাপড় পরে আছে এই কাপড়কে তাকে পরিবর্তন করতে হবে। কারণ হচ্ছে এগুলো দেখে তাকে সবাই রক্ষী মনে করছে এবং তাকে সবাই কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে দেখছে, কারণ রক্ষীরা দেখতে সাধারণত ইউসুফের মতো তো হয় না। তারপর ইউসুফ ভেতরে গিয়ে একজন দোকানদারের কাপড়গুলো নিয়ে সেগুলো পরা শুরু করলো। কিন্তু দোকানদার তখন হা করে অন্যদিকে তাকিয়েছিল। সেই কাপড়টা পরার পরে ইউসুফকে আসলে দেখতে খুবই আজীব লাগছে। আর ইউসুফ নিজেকে আয়নায় দেখতে পেয়ে খুবই হাসতে শুরু করলো, কারণ তাকে দেখতে সত্যিই খুবই আজব লাগছে। মাথায় দুটো শিঙের মতো বড় বড় কি যেন দেওয়া এই পোশাকের মধ্যে। আর তারপর এই পোশাকের কাপড়টা কেমন যেন অদ্ভুত। এরকম কাপড় ইউসুফ এর আগে কখনো পরেনি। খানিকক্ষণ বাদে সেখানে রক্ষীবহর এসে বলল কি যে সবাই সাবধান, সম্রাট সুলেমান এখান দিয়েই যাবেন। তারপর ইউসুফ দেখতে পেল একটা বিশাল বড় গাড়ি বহর আসছে এবং সেই গাড়িতে সম্রাট সুলেমান ভেতরে বসে আছে এবং তার পাশে নাকাব পরিহিত অবস্থায় কেউ একজন বসে আছে। তখন ইউসুফ সেই নাকাব পরিহিত অবস্থা মেয়েটির দিকে তাকালো। ইউসুফ দেখে একদম অবাক হয়ে গেল, কারণ এই মেয়েটা আর কেউ নয়, এটা হচ্ছে মায়া। তার মানে মায়া কি এই রাজ্যের সম্রাটের মেয়ে? ইউসুফের এই কথাই একদম আক্কেলগুড়ম অবস্থা হয়ে গেল। তারপর সে পাশের একজনকে জিজ্ঞেস করলো, আচ্ছা ওই মেয়েটাকে যে ওই পাশে বসে আছে? তখন সেই পাশের লোকটা বলল কি যে আমলজা, তোমার মাথা কি গেছে নাকি? কোত্থেকে আসছো? চিনো না ওরে? ও হচ্ছে আমাদের রাজকন্যা, আমাদের সম্রাটের মেয়ে। তার মানে ইউসুফ গতকালকে যা ভেবেছিল সেটা সত্যি, একদম 100% সত্যি। আর ইউসুফ এখন যেখানে আছে সেটা একটা জিনের রাজ্য। ইউসুফ এতক্ষণ পরে সেটা বুঝতে পারলো। আর এখানের মানুষের অদ্ভুত অদ্ভুত পোশাক এবং সমস্ত কিছু দেখে ইউসুফ আসলে বুঝতে পারছে যে এরা কোনো মানুষ না এবং এরা নিশ্চয়ই কোনো জিন, এবং এরা সত্যি সত্যি জিন। আর মায়া হচ্ছে একটা পরী। ইউসুফ মুখে হাত দিয়ে বসলো। এতদিন পরে সে বুঝতে পেরেছে যে মায়া একটা পরী। এর আগে সে সন্দেহ করেছিল অবশ্য, কিন্তু মায়াকে দেখে ইউসুফের আর মাথা ঠিক থাকলো না।
সে মায়ের সঙ্গে যেভাবেই হোক দেখা করবে। সম্রাট গাড়ি থেকে নেমে পড়ল। নেমে বাজারের বিভিন্ন দোকান থেকে দরদাম করছে এবং জিনিসপত্র কিনছে তার নিজের জন্য। সম্রাট মাঝে মধ্যে এভাবে আসেন, এসে বিভিন্ন দোকানদারের কাছ থেকে জিনিসপত্র কেনেন এবং চড়া দামে সেগুলো কিনে নিয়ে যান, চড়া টাকা পয়সা দিয়ে যান। মায়া সেখানে বসে আছে। খানিকক্ষণ বাদে ইউসুফ সেই গাড়ির উপর দিয়ে উপরে উঠে বসলো। দুজন রক্ষী তাকে দেখে ফেলল। রক্ষী দুজনকে ফাঁকি দিয়ে ইউসুফ সেই গাড়ির ভেতরে ঢুকে গেল। গাড়ির ভেতরে ঢুকে মায়াকে বলল, কেমন আছো? এই কথা শোনার পরে মায়া তো একদম চোখ ছানাবড় অবস্থা, কারণ মায়া ভাবলো নিশ্চয়ই কোনো বেগানা পুরুষ তার গাড়িতে উঠে এসেছে। মায়া একটা চিৎকার দিতে যাবেই ঠিক তখনই মায়ার মুখ চেপে ধরল, আর এটা যে ইউসুফ সেটা মায়া প্রথমে বুঝতে পারেনি। তারপর রক্ষীদেরকে ডাক দিয়ে বলল, রক্ষী। সঙ্গে সঙ্গে ইউসুফ সেখান থেকে বেরিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে গেল। তখন মায়া বলল, কিছু রক্ষী, তুমি থাকতে একটা পুরুষ মানুষ এটার ভেতরে প্রবেশ করে কিভাবে? তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? তাড়াতাড়ি ওকে খুঁজে বের করো, ওকে আমি হত্যা করব নিজ হাতে। মায়ের এই কথা শুনে রক্ষীরা চারিপাশে খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু ইউসুফকে কি আর খুঁজে পায়? ইউসুফ ভিড়ের মধ্যে থেকে আবার গাড়িতে চড়ে বসলো। বসে আবার সেই মায়ের কক্ষের মধ্যে ঢুকে মায়ের পাশে বসে তাকে আবার বলল, কি যে কেমন আছো? এটা বলার পরে মায়া তখনও বুঝতে পারেনি যে তার পাশে ইউসুফ বসে আছে, কারণ তার পরনে ছিল অদ্ভুত রকমের পোশাক এবং ইউসুফের মুখ একদম সম্পূর্ণরূপে ঢাকা ছিল। তখন মায়া আবার চিৎকার দিতে যাবে, ঠিক তখনই ইউসুফ তার মুখে হাত চেপে ধরল। ইউসুফের হাত মায়ের নাকের উপর পড়ল। তখন মায়া বুঝতে পারল এটা আর কেউ নয়, এটা ইউসুফ। তারপর আবার রক্ষীরা সে গাড়ির ভেতরে এসে ইউসুফকে ধরতে গেল। ইউসুফ আবার বেরিয়ে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। ইউসুফকে তারা পুরো ভিড় ভরে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। কিন্তু ততক্ষণে মায়া তো বুঝে গিয়েছে ইউসুফ নিশ্চয়ই তার এলাকায় চলে এসেছে। সঙ্গে সঙ্গে মায়া গাড়ি থেকে নেমে গেল এবং আশেপাশে ইউসুফকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও ইউসুফকে খুঁজে পাচ্ছে না। সে চারিদিকে ভিড়ের মধ্যে তাকাচ্ছে এবং শত শত জিনেদের মাঝখানে শুধুমাত্র সে ইউসুফকে খুঁজে বেড়াচ্ছে, কারণ ইউসুফকে যদি সে খুঁজে না পায় তাহলে নিশ্চয়ই সে জিনেদের হাতে ধরা পড়বে। আর কারো অনুমতি ছাড়া যদি কোনো মানুষ এই রাজ্যে প্রবেশ করে তাহলে নিশ্চয়ই সমস্যা হবে। তারপর খানিকক্ষণ পরে মায়া ভাবলো, আরে না, সমস্যা নেই, ও তো আমাদের ইনভাইটেশনে এখানে এসেছে, তাই না? আমার বাবাই তো ওকে ডেকেছে, আর ওর কোনো সমস্যা হবে না। তবে গতরাতে শিওর মায়ার কাছে ইউসুফ এসেছিল, এটা মায়া একদম শিওর হয়ে গিয়েছে, কারণ গতরাতে সে ভুল কোনো স্মেল পায়নি। সে নিশ্চয়ই ভেবেছিল যে ইউসুফ তার কাছে এসেছে এবং সেটা সত্যি হয়েছে। মায়া আশেপাশে ইউসুফকে অনেক খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তাকে পেল না। তবে ইউসুফ তার জন্য যা করছে সেগুলো মায়ার খুবই ভালো লাগছে। এত আবেগঘন ভালোবাসা মায়া হয়তো জীবনে পাবে কিনা সে কখনই ভাবেনি। এত চমৎকার ভালোবাসার সূচনা সত্যি খুবই অসাধারণ লাগে। তার প্রেমিক তার জন্য এখানে এসে তাকে একদণ্ড দেখার জন্য রক্ষীদের সঙ্গে মারামারি করছে, তার বাসায় এসে যাচ্ছে, তার রুমের ভেতরে তার সঙ্গে সারা রাত বসে থাকছে। মায়া এগুলো ভেবেই যেন লজ্জা পেল। খানিকক্ষণ বাদে সম্রাট গাড়িতে উঠে আসলো। মায়া তখন নিজের মনেই লজ্জা পাচ্ছে। সম্রাট তখন বলল, কি হয়েছে? মায়া তখন বলল, না বাবা, কিচ্ছু হয়নি, চলো। তখন সম্রাটের গাড়িটা আবার মহলের দিকে ছোটাতে শুরু করলো। সম্রাট অনেক কিছুই কেনাকাটা করেছে। তারপর সম্রাটের গাড়িবহর মেন মহলের দিকে যাত্রা শুরু করলো। বীরবল কয়েকটা স্লিপিং চেম্বারকে বাহিরে নিয়ে এসেছে, আর কয়েকটা আনতে যাচ্ছে। ঠিক তখনই তার সামনে নাফ এবং মেফো এসে দাঁড়ালো। বলল, কি যে তোর এত বড় সাহস, তুই এখানে চলে এসেছিস? তোর কি মনে হয় তুই প্রাণ নিয়ে এখান থেকে ফিরে যেতে পারবি? তুই জিনেদের কাছে এসে এত সহজে চলে যেতে পারবি? তোকে আজকে এখান থেকে যেতে দিব না। তারপর বীরবলের সঙ্গে নাফ এবং মেফো এবং তার সমস্ত সৈন্য সামন্তর যুদ্ধ লেগে গেল। তারা একে অন্যকে প্রতিহত করতে লাগলো। নাফ এবং মেফো বীরবলকে সমানে মেরে যাচ্ছে। বীরবল একে একে তাদেরকে প্রতিরোধ করে যাচ্ছে। তারপর বীরবল যখনই তাকে দেখলো এবং তাকে হামলা করার জন্য চেষ্টা করতে গেল, বুঝতে পারলো যে এদের সঙ্গে আর পারা যাবে না, এদের এখান থেকে দ্রুত পালিয়ে যেতে হবে। কারণ হচ্ছে আস্তে আস্তে শয়তান জিনেদের সৈন্য বহর বেড়েই যাচ্ছে। যদি এখানে আর কিছুক্ষণ থাকে তাহলে তাদের সমস্ত সৈন্য মারা যাবে, কারণ বীরবলের সমস্ত সৈন্য একে একে করে মারা যাচ্ছে এবং সে ওইখান থেকে এখনই পালাতে হবে। যদি না পালাতে পারে তাহলে হয়তো সেখান থেকে যেতে পারবে না। সমস্ত সৈন্যদেরকে একটা সিগন্যাল দিল। সিগন্যাল দেওয়ার পরে তারপর বীরবল সেখান থেকে কালো ধোয়া হয়ে আকাশে উড়ে গেল এবং সেখান থেকে পলায়ন করলো। তবে বীরবল যদি সেখান থেকে একটা দর্পিও আনতে পারত তাহলে হয়তো তা থেকে অনেকগুলো দর্পি তৈরি করতে পারত এবং অনেক সৈন্য প্রোডাকশন করতে পারত।
কিন্তু সে এটা করতে ব্যর্থ হয়েছে। সে খুবই দ্রুত গতিতে ব্রাজিলের দিকে আসতে শুরু করলো এবং খানিকক্ষণ বাদে সে বড় একটা পাখির সঙ্গে নিচে আঘাত পেয়ে নিচে পড়ে যেতে গেল। তারপর খানিকক্ষণ বাদে সে যখন সেই নিজেদের রাজ্যে প্রবেশ করার পরে সে বারবার পেছন ফিরে তাকাচ্ছিল যে পেছন দিয়ে তাকে কেউ ফলো করছে কিনা। সে যখন সামনের দিকে তাকালো, সে দেখলো বিশাল বড় এক পাখির সঙ্গে বাধাপ্রাপ্ত হয়ে সে নিচে আঘাত পেয়ে পড়ে যেতে লাগলো। তারপর খানিকক্ষণ বাদে সেই পাখিটাই তাকে আবার আকাশে উড়িয়ে নিল এবং উড়িয়ে নিয়ে সেই ভিতরের দিকে যাত্রা শুরু করলো। যে তাকে আকাশ থেকে উড়িয়ে নিয়েছে সেই লোকটা আর কেউ না, সেটা হলো ইউসুফ। তারপর ইউসুফ সেই লোকটাকে বলতে লাগলো, আপনি ভালো আছেন তো? আপনার কোথাও লাগেনি তো? তারপর বীরবল বলল কি যে না, আমার কোথাও লাগেনি, তবে আপনাকে ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। তবে আপনি কে? আপনাকে তো এর আগে কখনো দেখিনি। তাই বলে ইউসুফের মুখের নাকাবটা বীরবল খুলতে গেল এবং বলল কি যে আপনি আমাকে চিনবেন না, আপনাদের এলাকায় বেড়াতে এসেছি, আপনি ভালো থাকবেন, আমাকে ক্ষমা করবেন। তাই বলে বীরবলকে নিচে নামিয়ে দিয়ে ইউসুফ আবার আসমানে উড়াল দিল। বীরবল ইউসুফের দিকে তাকিয়ে আছে, কারণ হচ্ছে ইউসুফের চোখ দুটো খুবই চেনা চেনা লাগছে। এই চোখ দুটো কোথাও যেন দেখেছে বীরবল, এবং চোখ দুটো দেখে কেমন যেন বীরবলের ভয় ভয় লাগছে। তার মনের মধ্যে একটা অন্যরকম শঙ্কা জেগে গেল। চোখ জোড়া কে? সে কোথায় দেখেছে? প্রিয় দর্শক, জিনের দুনিয়া সিজন 2 এর এপিসোড নাম্বার 9 এখানে শেষ। এপিসোড নাম্বার 10 কী হবে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন, এবং এর পরবর্তীতে আমাদের সিজন 2 আসবে। সিজন 2 খুবই শীঘ্রই শেষ হয়ে যাবে। সিজন 3তে কী হবে সেটা জানতে হলে অনেকদিন অপেক্ষা করতে হবে, কারণ সিজন 2 আর মাত্র কয়েকটা এপিসোডই বাকি আছে। সিজন 3তে আমরা পুরো গল্পের কনক্লুশন জানবো। আর হচ্ছে সিজন 2 এর পরে আর কোনো সিজন আসবে না, আগে থেকে জানিয়ে দিচ্ছি। আর হচ্ছে যারা এতদিন পর্যন্ত আমাদের এপিসোডগুলো দেখছেন, কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর সিজন 3তে কী হবে সেটা অবশ্যই লেখার শেষে তারপর বলতে পারবো। আর সিজন 2 এর আর বেশ কিছু এপিসোড আছে, তবে কয়টা এপিসোড আসবে সেটা বলতে পারছি না। তবে আশা করি আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আমি বেশ কিছুদিন ধরে দেখছি যে জিনের দুনিয়া সিজন 2 এর লাস্টের এপিসোডগুলোর ভিউ খুবই কম। আসলে এরকম করে ভিউ হলে গল্প এত কষ্ট করে লেখা, এত কষ্ট করে এডিট করা, এগুলো আসলে খুবই কষ্টকর বিষয়। আমি আপনাদের জন্য গল্প লিখছি, গল্প ভয়েস দিচ্ছি, সেগুলো এডিট করে আপনাদেরকে শোনার ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু আপনারা সেই পরিমাণ সাপোর্ট না করলে আসলে ভিডিও দিয়ে তো আমার কোনো লাভ নেই, তাই না? তো সেহেতু যারা ভিডিও দেখছেন তারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন, বেশি বেশি করে আমাকে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি ভিউ দেবেন। এতে করে ভিডিও তৈরি করার আগ্রহ বাড়ে, আর বেশি বেশি অডিয়েন্স তত গল্প দিয়ে মজা। তো সেহেতু সবাই অবশ্যই সাপোর্ট করবেন বেশি বেশি করে। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, আর আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। আশা করি আমাদের গল্পগুলো আপনার কাছে ভালো লাগছে। দেখা হবে এপিসোড নাম্বার 10-এ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কুশলে থাকবেন। ধন্যবাদ সবাইকে।